আসসালামু আলাইকুম, খুরশেদা কাকুলি স্বাগত জানাচ্ছে এনটিভির দুপুরের খবরে। গ্রাউন্ড সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। 2025-26 অর্থ বছরের বাজেট উপস্থাপনের জন্য অনুমোদন করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে আগামী অর্থ বছরের বাজেট প্রস্তাব অনুমোদন করেন তিনি। জাতীয় সংসদ কার্যকর না থাকায় এবার ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করা হচ্ছে বাজেট, যা রাষ্ট্রীয় গণমাধ্যম বিটিভি ও বেতারে একযোগে সম্প্রচার করা হবে। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ আজ বিকেল ৩টায় 2025-26 অর্থ বছরের বাজেট ঘোষণা করবেন। কিছুক্ষণের মধ্যেই যে বাজেট ঘোষণা করা হবে সে বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে যোগ দিচ্ছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান। জনাব তৌফিকুল ইসলাম, আপনাকে স্বাগত। ইতিহাসে প্রথমবারের মতো কমানো হচ্ছে বাজেটের আকার, এটা কি খুব জরুরি ছিল? আর সার্বিকভাবে কেমন হতে যাচ্ছে আগামীর অর্থ বছরের বাজেট? না, আসলে সত্যিকার অর্থে বাস্তব দৃষ্টিভঙ্গিতে দেখলে এই বাজেটটি কমেনি। কারণ হলো যে আমাদের যে চলমান অর্থ বছর আছে 2024-25, এই অর্থ বছরে যে বাজেটটা দেওয়া হয়েছিল এই বাজেটটা আসলে বাস্তবায়ন একেবারেই হচ্ছে না, মানে বিরাট ঘাটতি থাকবে। এটা আয়ের দিক থেকেও সত্যি, এটা ব্যয়ের দিক থেকেও সত্যি। হ্যাঁ, কিন্তু যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো যে আমরা যখন এই বিশ্লেষণটা করব তখন ওই আমাদের যেই সত্যিকার অর্থে যে বাজেটটা উপস্থাপন হবে সেইটাকে নিয়ে করা, এবং সেইটা যদি আমি চিন্তা করি তাহলে আমার ধারণা এই অর্থ বছর শেষে যখন আমাদের মোট খরচ এবং মোট আমাদের রাজস্ব সংগ্রহ আমরা দেখতে পাবো তার থেকে প্রায় 15-20% আমাদের আগামী বছরের যে বাজেটের লক্ষ্যমাত্রা আছে এটা বেশি ধরা হয়েছে। সুতরাং এই প্রবৃদ্ধিটা আমি বলবো যে মোটামুটি স্বাভাবিকই আছে। দ্বিতীয় যেই বিষয়টি আছে সেটা হলো যে আমাদের এক ধরনের সংযত মানে রাজস্ব নীতি এবং মুদ্রানীতি নেওয়া হচ্ছে আমার অর্থনীতির ভিতরে শৃঙ্খলা ফেরানোর জন্য। এটা আপনাদের মনে থাকবে যে গত 2-3 বছর ধরে আমাদের অর্থনীতির বিভিন্ন সূচকে এক ধরনের বিশৃঙ্খলা দেখা গেছে, আমরা যেটাকে সামষ্টিক অর্থনীতির দুর্বলতা বলি বা অস্থিতিশীলতা বলি। সেই জায়গাটাতে যেহেতু কাজ করা হচ্ছে, সুতরাং সরকারের যেই সত্যিকার অর্থে আর্থিক সক্ষমতা আছে, এটা রাজস্ব সংগ্রহ এবং তার যেই ঘাটতি অর্থায়নের জন্য যে ঋণ করবার সক্ষমতা, তার ভিতরে বিবেচনা রেখে আমার কাছে মনে হয়েছে কিছুটা বাজেটটা নেওয়া হয়েছে। যে কারণে আপনারা দেখবেন যে জিডিপির অংশ হিসেবে এবারের যে বাজেট ঘাটতি আছে সেই বাজেট ঘাটতির লক্ষ্যমাত্রাটা 3.6% কাছাকাছি হবে বলে ধারণা করা হচ্ছে। ফলে একটু সংযত বাজেট হয়েছে, এইটা বলা যায়। তৌফিকুল ইসলাম খান, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, বাজেট নিয়ে শুনছিলাম বিশেষজ্ঞ মতামত। আজকের বাজেট নিয়ে আরো জানাতে এখন আমাদের সাথে বার্তা কক্ষ থেকে যুক্ত হচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট সেলিম মালিক। সেলিম, আর কিছুক্ষণ পরে তো বাজেট পেশ হচ্ছে, এ নিয়ে আর কি তথ্য আপনার কাছে আছে? কাকুলি, আমি বাজেটের আসলে জটিল কটিল হিসাবে আমি যাব না। আমি আজকে জানানোর চেষ্টা করবো যে আসলে বাজেটে সাধারণ মানুষের জন্য কি রয়েছে। আপনি জানেন যে বাজেটের আকার কমানো হচ্ছে 7,000 কোটি টাকা, কিন্তু রাজস্ব আয় কিন্তু বৃদ্ধি করা হচ্ছে প্রায় 38,000 কোটি টাকা। 5,18,000 কোটি টাকা রাজস্বের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেওয়া হচ্ছে। অর্থাৎ মানুষের উপরে কিন্তু রাজস্বের যে চাপ সেটি কিন্তু বাড়তেই থাকবে, এবং এর সাথে কিন্তু কিছুটা স্বস্তির খবর রয়েছে সাধারণ মানুষের জন্য। সেটি কিন্তু বলা যায় যে করমুক্ত আয়সীমা যেটি, সেটি কিন্তু গত চলতি অর্থ বছরের তুলনায় 25,000 টাকা বাড়ানো হচ্ছে। এখন 3.5 লাখ টাকা পর্যন্ত হলে কর দিতে হয়, সেটি এখন আগামী অর্থ বছর থেকে 3,75,000 হলেই আসলে কর দিতে হবে। এর নিচে হলে আসলে কর দিতে হবে না। এছাড়া কিছু পণ্যের দাম কমতে যাচ্ছে, বিশেষ করে যারা মিষ্টি পছন্দ করে তাদের জন্য আসলে সুখবর রয়েছে, কারণ চিনির দাম কিন্তু কমতে যাচ্ছে। এর আগে কিন্তু এখন চিনি আমদানিতে 4,500 টাকা কিন্তু আপনি শুল্ক দিতে হতো, সেটি এখন কমিয়ে 4,000 টাকায় নিয়ে আসা হচ্ছে। এছাড়া এলএনজির দাম কিন্তু কমবে, কারণ 15% ভ্যাট তুলে নেওয়া হচ্ছে এখান থেকে, অর্থাৎ সিলিন্ডার গ্যাসের দাম কিন্তু আসলে কমতে যাচ্ছে। এছাড়া বিদ্যুৎ খাতও কিন্তু এলএনজি ব্যবহার হয়, অর্থাৎ বিদ্যুতের দামও কিছুটা হয়তো কমার প্রত্যাশা করা যেতেই পারে। এছাড়া চামড়ার যে রাসায়নিক পদার্থ সেটি কিন্তু আমদানিতে শুল্ক 5% থেকে কমিয়ে 1% নামিয়ে আনা হচ্ছে। অর্থাৎ জুতার দামও কিছুটা কমার
সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এছাড়া যারা নতুন বাড়ি কিনতে চাচ্ছেন বা জমি কিনতে চাচ্ছেন তাদের জন্য কিছুটা সুখবর রয়েছে, কারণ ভূমির নিবন্ধন কর কিন্তু কমতে যাচ্ছে এবং নিবন্ধন কর এটা আরও সহজ করা হচ্ছে, কিছুটা কমিয়ে আরও সহজ করা হচ্ছে, অর্থাৎ সহজে কিন্তু ভূমির নিবন্ধন এখন করা যাবে এবং এক্ষেত্রে কিছুটা খরচও কমে আসবে। এছাড়া সয়াবিন এবং কাগজ শিল্পের কাঁচামাল শুল্ক কমানো হচ্ছে, 10% থেকে কমিয়ে সেটি 5% নামিয়ে আনা হচ্ছে, অর্থাৎ যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য কিন্তু কিছুটা বলা যেতে পারে যে কাগজের দামটা তারা কম দামে কাগজ পাবেন এবং বইও কিনতে পারেন বলে আশা করা হচ্ছে। এছাড়া কিছু পণ্যের দাম কিন্তু বেড়েছে বলা যেতে পারে, যে সেটি হলো যে যারা ধূমপান করেন তাদের জন্য দুঃখের খবর রয়েছে, কারণ ধূমপানকারীদের জন্য সিগারেটের দাম কিন্তু অনেক বাড়ানো হবে বলে আশা করা হচ্ছে, কারণ এখন কাগজের সিগারেটের যে কাগজ সেটি কিন্তু 60% শুল্ক দিয়ে আনতে হয়, সেটি এখন আগামী অর্থ বছরে কিন্তু দেখা যাচ্ছে যে 100% পর্যন্ত শুল্ক দিয়ে আনতে হবে, অর্থাৎ সিগারেটের দামও কিন্তু বেশ খানিকটা বাড়বে বলে আশা করা হচ্ছে। এছাড়া দেশীয় তৈরি যে মোবাইল সেটির দামও কিন্তু বাড়ানো হবে, কারণ বাড়তে যাচ্ছে, কারণ দেশীয় তৈরি মোবাইলের উপরে যে ভ্যাট 2.25% সেটি কিন্তু এখন আবার নতুন করে আরোপ করা হচ্ছে এবং এতে দেখা যাবে যে আমদানি করা যে মোবাইল সেটির কিন্তু আধিক্য আবার বাড়তে থাকবে। দেশের যে শিল্প একটা সম্ভাবনা রয়েছিল সেটি কিন্তু কমবে বলে আসলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া এসি এবং ফ্রিজের দাম কিছুটা বাড়বে, কারণ আগে 7% শুল্ক দিয়ে আসলে এইসব যন্ত্রাংশ আনতে হতো, এখন সেটি 15% পর্যন্ত ভ্যাট এবং শুল্ক দিয়ে কিন্তু আনতে হবে, অর্থাৎ এসি এবং ফ্রিজের দাম কিন্তু আবার নতুন করে বাড়ার আশঙ্কা রয়েছে। এছাড়া মোটরসাইকেল এবং কসমেটিক্স পণ্য এবং ব্যাটারির দামও কিন্তু দাম বাড়ার আশঙ্কা করা হচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি। তো এই ছিল আমার কাছে বাজেটের। দর্শক, বার্তা কক্ষ থেকে জানছিলাম আজকের বাজেট সম্পর্কে। আজ শুরু হচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে সংস্কার কাজ নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফা আলোচনা। বিকেল 4:30টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠকের উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিএনপি, জামায়াত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ রাজনৈতিক দলগুলোর নেতারা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। কমিশনের প্রথম দফার আলোচনা শুরু হয় গত 20 মার্চ এবং শেষ হয় 19 মে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর 2024 সালের অক্টোবরে 6টি সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। কমিশনগুলো 2025-এর ফেব্রুয়ারিতে তাদের সুপারিশ সম্বলিত প্রতিবেদন সরকারের কাছে পেশ করে। বিভিন্ন সংস্কার সুপারিশের বিষয়ে রাজনৈতিক দল সহ সংশ্লিষ্ট অংশীজনের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে ঐক্যমত্যে পৌঁছানো ও জাতীয় সনদ প্রণয়ন করা এই ঐক্যমত্য কমিশনের লক্ষ্য। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় এবং আদেশের আলোকে নির্বাচন কমিশন ব্যবস্থা গ্রহণ করবে বলে আশা প্রকাশ করেছেন জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল AHM হামিদুর রহমান আজাদ। দুপুরে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। বিলম্ব না করে দ্রুত যাতে কার্যকর করে, দেশ জাতি সবাই এটার দিকে তাকিয়ে আছে, এটার সাথে কোটি কোটি মানুষের আবেগ অনুভূতি জড়িত। তার চাইতে বড় কথা হচ্ছে আদালত যে আমাদের অধিকার ফিরিয়ে দিয়েছে, এটা আমাদের রাইট। এই রাইটটাই আমরা পেতে চাই, আমরা ইলেকশন কমিশন সেটা করবেন এই আস্থা রেখেই আমাদের আলোচনা শেষ করেছি। এবার কনকর ফিশ প্রেজেন্টস কোরবানির পশুর হাটের খবর। ঈদ একেবারেই দোরগোড়ায়, তাই জমে উঠেছে জয়পুরহাট, নাটোর ও দিনাজপুরে কোরবানির পশুর হাট। পশু সরবরাহ বেশি থাকায় দাম কিছুটা কম বলে জানিয়েছেন বিক্রেতারা। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্ট। জয়পুরহাটে স্থায়ী ও অস্থায়ী মিলে মোট 27টি কোরবানির পশুর হাটে সরাসরি বেচা কেনা ছাড়াও এবার অনলাইনে কোরবানির পশু বিক্রি হচ্ছে। হাটগুলোতে দেশীয় গরুতে ভরপুর, বিভিন্ন আকৃতি ও রঙের গরু উঠেছে এসব হাটে। দাম কিছুটা কম হওয়া ক্রেতারা তাদের পছন্দের পশুটি কিনে নিচ্ছেন। দেশের বিভিন্ন স্থান থেকে ব্যাপারীরাও আসছেন এখান থেকে গরু কিনে নিতে। গরুর আমদানি বেশি হওয়ার কারণে গরুর দাম কম। এক জোড়া বেচতে পারিনি, যে দাম করছে গরুর বাজার খারাপ। জয়পুরহাট জেলায় মোট 3,16,828টি পশু প্রস্তুত করা হয়েছে, যা জেলার মোট চাহিদার প্রায় দ্বিগুণ। এদিকে নাটোরের কোরবানির হাটগুলো জমজমাট। শহরের তেবাড়িয়া, সিংড়া, ফেরিঘাট, মোখরা, জেনারেল হাটে উঠেছে ব্যাপক কোরবানির পশু। হাটে ভারত ও মিয়ানমারের গরু নেই বললে চলে। ছোট ও মাঝারি এসব গরু মিলছে 1 লাখ থেকে 1,20,000 টাকার মধ্যে। দাম চাওয়া বেশি হলেও গতবারের তুলনায় এবছর কমেই পাওয়া যাচ্ছে। চেষ্টা করবো তো ভালো বাজারে বেচার জন্য, সবাই তো আশা করে আছি।
ওদিকে দিনাজপুর জেলায় এবছর স্থায়ী ও অস্থায়ী মিলে মোট ৬৮টি হাটে চলছে বেচাকিনা। ৬৫ থেকে ৮০ হাজারের মধ্যে মিলছে মাঝারি আকৃতির গরু। বেচা কিনা আছে এবং বেশিও হয় কমন হয় মিডিয়াম ভাবে গরুর দাম আছে। রোগাক্রান্ত কোনো গবাদি পশু যাতে হাটে উঠতে না পারে সেজন্য প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে মনিটরিং করা হচ্ছে। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। এই ছিল দুপুরের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.dd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।